কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিসি ফুটেজে ধরা পড়েছে এক ব্যক্তির ছবি। যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে আগুন লাগার আগে ট্রেন থেকে বেরিয়ে আসছেন এক ব্যক্তি। কে সেই ব্যক্তি, সেই সিসি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। আর এখানেই প্রশ্ন উঠছে যে ট্রেন বন্ধ থাকার পরেও দরজা কিভাবে খোলা ছিল, উঠছে প্রশ্ন। ইতিমধ্যে দুটি এফআইআর দায়ের করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে আরপিএফ এবং জিআরপি। দাউ দাউ করে আগুনে গোটা কামরাটি পুড়ে খাক হয়ে গিয়েছিল। তারপরেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে বাইরে থেকে আগুন লাগানো হয়ে থাকতে পারে। আর এবার একটি সিসি ফুটেজ প্রকাশ পেয়েছে যেখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে ট্রেনের ভিতর থেকে বেরিয়ে আসতে। আর এখানেই প্রশ্ন, ট্রেনের দরজা বন্ধ থাকলে কি করে ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসতে পারে? তাহলে কি ট্রেনের দরজা খোলা ছিল? এই প্রশ্ন উঠছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছেন, রেলের তরফেও তদন্ত করা হচ্ছে। সিসি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে তদন্তের স্বার্থে। আর সেই সিসি ফুটেজে ধরা পড়েছে এক ব্যক্তি যাকে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে থেকে বেরিয়ে আসতে। আগুন লাগার আগে ট্রেন থেকে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। সিসি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ট্রেন বন্ধ থাকার পরেও কিভাবে দরজা খোলা ছিল, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই স্যাম্পেল সংগ্রহ করেছেন। আর এরই মাঝে যে সিসি ফুটেজগুলি সাহায্য দেওয়া হচ্ছে তদন্তের স্বার্থে, সেই সিসি ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে যিনি ট্রেন থেকে বেরিয়ে আসেন। সরাসরি চোখ রাখবো মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে। বাংলার ইতিহাস কেড়ে নেওয়ার জন্য, বাংলার সীমানা কেড়ে নেওয়ার জন্য পাঠিয়েছিলেন তো, নর্থ বেঙ্গলকে ভাগ করার জন্য। রেখেও তো পাঠিয়েছেন কয়েকজনকে, একজন রিটায়ার্ড অফিসকে দিয়ে দার্জিলিং তো আইডুয়ার সব ভাগ করার জন্য। মানুষ মেনে নেবে এমনি এমনি? ভাবেন কি আমরা খোঁজ রাখি না? কাকে ফোন করছেন, কখন কাকে কথা বলছেন? হ্যাঁ, আপনারা প্রেগাসাস করেন, আমরা প্রেগাসাস করি না, আমরা লোকমুখে শুনতে পাই। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। ইলেকশনের আগে ভোটবাবুরা আসেন, আবার চলে যায়। এখন থেকেই দেখুন না, কত বাইক কিনে নিয়ে এসছে। বেটি বাঁচাওয়ার টাকা গেল কোথায়? প্রচারে চলে গেছে সব। বেটি বাঁচাও বেটি পড়াও, ইলেকশনের সময় বিআরএস দিল 10,000, তারপরে বুলডোজার। সব রাজ্যেই তাই, ডাবল ইঞ্জিন সরকারে। অত্যাচার বাড়তে বাড়তে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন এরা টেরোরিজমটা সাধারণ মানুষের উপরে করছে। আর সাধারণ মানুষের কোনো সংজ্ঞা হয় না। কমনার্স আর দ্য রিয়েল অ্যাসেট ফর ডেমোক্রেসি। কাজে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আপনাদের মাধ্যমে, ক্ষমতা থাকলে জেনুইন ভোটারদের বাদ দেবেন না। যে যে ধর্মই বিলংস করুক না কেন, যে কমিউনিটি বিলংস করুক না কেন, যে কর্মেই বিলংস করুক না কেন, যে রাজনীতির দলকেই সমর্থন করুক না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান, তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না এত বাদ দিয়েও, ব্যাকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছে। ব্যাকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই, যদি ব্যাকা আঙুলটা সোজা হয় না, আর ব্যাকা আঙুলটা যদি কাজই না করে, নির্জীব হয়ে যায়, তখন কি করবেন? আয়ু তো বড় জোর এসব চেয়ারের 1 বছর 2 বছর, তারপরে কি হবেন? গভর্নর নাকি রাষ্ট্রপতি? কোন পজিশনটা চাই? কিসের টোপ? পেছনে কি ষড়যন্ত্র? পেছনে তুগলকি কমিশনের কিসের ব্লুপ্রিন্ট? সকল তুগলকি কমিশন, বিজেপি কমিশন, যারা মানুষের ভোট বাদ দিচ্ছেন বারবার করে। বিহারে যা চলবে তা বাংলায় কেন চলবে না? বিহার কি দেশের বাইরে, না বাংলাদেশের বাইরে? এক একটা রাজ্যের জন্য এক একটা নিয়ম হবে কেন? এক একটা কানুন হবে কেন? লোকগুলো 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে, যারা গরিব লোক চাকরি থেকে ছুটি নিয়ে 3-4 দিন ধরে দাঁড়িয়ে ডকুমেন্ট দিয়ে এসছে, সেখানে লিখে দিয়েছে ডকুমেন্ট ইজ নট ফাউন্ড কারেক্টিভ।
মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে। তারা এখনো বসে বসে চা খাচ্ছে দেখুন গিয়ে। সেখানেও বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক নাহলে ট্রান্সফার করে দেবে বলে দেখে দেখে এলআইসি, রেলওয়ে, পোস্ট অফিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাদের আমি বলবো শুনুন, গভর্নমেন্ট হয়তো আপনার কাজ চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আপনাদের নাম এবং নামের রেকর্ড, কে কোথায় কাজ করেন, এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাওয়াবো, আমাকে বাদ দিল, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না, এটা হচ্ছে প্রবাদ। আমার এইটুকুই বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু, আমার তো বলার অনেক আছে, বাট এই থ্রেট কালচার আমি আর কত বলবো। থ্রেট কালচার বলতে বলতে ডিএম, এডিএম, এসডিও, ইআরও, ইআরও সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaqi commission they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানেনি, এটা ভীষণ স্যাড কেস। ওদের এত বড় সাহস যে ওরা সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না। বলা আছে পয়েন্টে, ইন ম্যানুয়াল 7 নম্বর ফর্ম ক্যানট বি সাবমিটেড ইন বাল্ক। কিন্তু বিজেপি কি করেছে? বাল্ক ফর্ম অনলাইনে জমা দিয়েছে, আর ওখানে বসে মাইক্রো অবজারভার আর তুগলকি কমিশন নামগুলোকে ঢোকাচ্ছে আর আমাদের নামগুলোকে ডিলিট করছে, মানে সাধারণ মানুষের নাম ডিলিট করছে। টাইম ছিল 21 তারিখ পর্যন্ত ডিসপোজালের জন্য, 14 তারিখে বিকেল বেলাতেই সব বন্ধ করে দিল। কেন? ভ্যালেন্টাইন্স ডে করছিল? এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট? এই মানুষের অধিকারটাকে সম্পূর্ণ না করতে গিয়ে আধা আধি করে ছেড়ে দিল? এটা তো ভ্যালেন্টাইন্স ডে গিফট হতে পারে না। ভ্যালেন্টাইন্স ডে ফর জাস্টিস, পিস, প্রসপারিটি, ফ্রেন্ডশিপ। আবার বলেছি ডেথ রেকর্ড কোথা থেকে দেবে? আগে তো কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে, ফ্যামিলি রেজিস্টার থেকে, এখন হচ্ছে বেরিয়াল গ্রাউন্ড থেকে নিতে হবে। আচ্ছা বলুন তো, কত বেরিয়াল গ্রাউন্ড আছে এই 24 বছরে? তার লিস্ট কি সবার কাছে আছে? এর জন্য তো ফ্যামিলি রেজিস্টার। গ্রামে গঞ্জে কটা চুল্লি আছে, বার্নিং ঘাট যেটাকে আমরা বলি, যেখানে গিয়ে ডেথ রেজিস্টার করে, তার জন্য ফ্যামিলি রেজিস্টার আছে। কত জন্মালো, কত মৃত্যু হলো, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই 24 বছর ধরেও তো আপনারা অনেকবার প্রসেস করেছেন, তো হঠাৎ এমন কি হলো? এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশগ্রস্ত লোকগুলো, এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। আমার মনে হয় there are some people, they have the accurate psychiatric problem, বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে গেন করবেন, ব্রেনটাকে গেন করুন। আমার এটুকু বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু আপনাদেরকে জিজ্ঞেস করা থাকে এসে ওপরে বলতে পারি। আচ্ছা, আজকে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই। আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেই যে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে সাব ডিভিশন কম।
আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথ কম, এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে, পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রফেশনাল আর 3 বছর এরকম কিছু একটা। WBCS রা যেটা বিডিও থেকে SDO হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে WBCS এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রফেশনাল থাকবে এবং 3 বছর বিডিও করে সে SDO হয়ে যাবে। এবং এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং প্রত্যেক 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরো করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার তাদের জন্য এই সুবিধাটা তারাও পাবেন। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে WBPS এ, যে ওরা 2 বছর প্রফেশনাল থেকে তারপরেই ওরা WBPS হয়ে যায়, কিন্তু এটা WBCS এ ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সেই জন্য আজকে এটা করা হলো, এটা ক্যাবিনেটে আজ পাস হয়েছে। এটা একটা ঐতিহাসিক দিন। ফল আমার সমস্ত অফিসার্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্যাডার্সরাও আছে তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন থাকলো। এরপর বলি দিদি, দুটো জিনিস একটু জিজ্ঞেস করা ছিল SIR রিলেটেড। দুটো না, একটা বলুন। একটা সেটা হচ্ছে যে 14 তারিখ আমাদের শুনানি শেষ হয়ে গিয়েছে, তারপরে গিয়ে দেখা গেল যে অধিকাংশ নথি বাদ দিয়ে দিল, যেমন হচ্ছে আমাদের হাউস বিল্ডিং যে সার্টিফিকেট সেগুলো বাদ দিয়ে দিল। তাহলে আগে যারা জমা, সেটা 16 তারিখে বাদ দিয়েছে। হ্যাঁ 16 তারিখে বাদ দিয়েছে, 16 তারিখে বাদ দিয়েছে। আর একটা দিদি, এটা তো হয়ে গেছে 14 তারিখে। তো আপনি 16 তারিখ বাদ দিলে 14 তারিখে এফেক্ট হবে কেন? আপনি যদি সার্ভিসে জয়েন করেন 14 তারিখে, তো আপনার ডেটটা কি 14 তারিখ লেখা হবে না 16 তারিখ লেখা হবে? 10 টাকা ইলেকশন কমিশনের, ওনারা ডেলিভারেটলি এটা করছে। আর দিদি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে 7 জনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দিয়েই আর কি 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে মানে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে? না দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1 জনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।